যে বিরোধী নেতার ভূমিকায় রাহুল গান্ধীর কাজকর্ম 51% মানুষের প্রশংসা আদায় করে নিয়েছে। মমতার গ্রহণযোগ্যতা 2022-এ ছিল 17%। হ্যাঁ, অতখানি। আর সেটা 2024-এ নেমে এসেছে মাত্র 7%। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমি আরো খুশি হব যদি আপনারা সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশন আইকনটা অন করে দেন। হ্যাঁ, আমি বেশ কয়েকবারই বললাম যে এই রাজ্যে আরজিকর কাণ্ড নিয়ে কি ঘটেছে তাই নিয়ে আমার ব্যাখ্যা আমি দিয়েছি। আরজিকর কাণ্ড নিয়ে এই রাজ্যে যা ঘটছে তার প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, প্রতি মুহূর্তে জানতে পাচ্ছি, কিন্তু এর একটা জাতীয় প্রেক্ষাপটে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা দেওয়া হয়নি। আমি সেটাই আজকে আপনাদের দিতে চাইছি। এই রাজ্যে আরজিকর কাণ্ড নিয়ে যা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি যে অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা জানি, কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি কি অবস্থায় আছেন তা নিয়ে কোনো কথা এর আগে বলা হচ্ছিল না, কিন্তু এখন বলার সময় এসেছে। কারণ সম্প্রতি একটি সমীক্ষা আমাদের সামনে এসেছে। সেই সমীক্ষায় যেটা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবেছিলেন যে তিনি বিরোধী রাজনীতির নেতৃত্ব হাতে নিয়ে নেবেন, সেটা আর হচ্ছে না। চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভাবমূর্তি এক ধাক্কায়। এক সময় এই যেটা দেখতে পাচ্ছি আমরা জনপ্রিয়তার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেখচিত্রটা, সেটার পতন ঘটেছে ভীষণভাবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি একটা অকুতোভয় ভাবমূর্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন, তার কিছুই আর অবশিষ্ট থাকলো না। তিনি মনের গভীরে একটা স্বপ্ন লালন করেছিলেন, সারা দেশে প্রধান বিরোধী মুখ হয়ে উঠবেন তিনি। তার জন্য রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক গাঢ় করার পরিবর্তে তিনি বিরোধী জোটের মধ্যে আরেকটা জোট, যাকে বলে জিঞ্জের গোষ্ঠী, তৈরি করতেও সচেষ্ট হয়েছিলেন। এমনও বার্তা দেওয়া হয়েছিল যে রাহুল গান্ধী বা কংগ্রেস দলকে তেমন গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা থেকে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক ব্যর্থতার দরুন মুখ্যমন্ত্রী কার্যত বিপর্যস্ত। সারা দেশে এর প্রভাব পড়েছে। সারা দেশের রাজনৈতিক মানচিত্রে মমতা ব্যানার্জির যে ভাবমূর্তি ছিল তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাঝে আবার বিজেপি অবশ্য উঠে পড়ে লেগেছে, মানে বঙ্গ বিজেপি উঠে পড়ে লেগেছে কি করে তাকে ব্যতিব্যস্ত করা যায়। এই নবান্ন অভিযান ঘিরে আমরা জানি এই রাজ্যের উত্তেজনা চরমে উঠেছে এবং আমরা দেখেওছি সেটা। এই অবস্থায় তার জনপ্রিয়তা যখন তলানিতে, তখন এই যে বেসরকারি সমীক্ষা যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দেখছি রাহুলের জনপ্রিয়তার ধারে কাছেও তিনি আর থাকছেন না। এই সমীক্ষাটা তৈরি করেছে যৌথভাবে ইন্ডিয়া টুডে এবং সি ভোটার। কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখেই বলতে পারি এই সমীক্ষাটি অনেকটাই বিশ্বাসযোগ্য। কারণ এই সমীক্ষায় একটা জিনিস পরিষ্কার জানানো হয়েছে, কতজনের সঙ্গে সরাসরি বা ফোনে কথা বলে সমীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে তা বলা হয়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিরোধী নেতার ভূমিকায় রাহুল গান্ধীর কাজকর্ম 51% মানুষের প্রশংসা আদায় করে নিয়েছে। 51% মানে সমীক্ষায় যারা বলেছেন, যারা পার্টিসিপেট করেছেন, অংশ নিয়েছেন, তাদের মধ্যে 51% মানুষের প্রশংসা আদায় করে নিয়েছেন রাহুল গান্ধী। তাদের মধ্যে 24% মনে করছেন তিনি দারুণ কাজ করছেন। এই এত যে প্রশংসা, তার ধারে কাছে আর কোনো বিরোধী নেতা বা নেত্রী আসতেই পারেন। মানে আমি অরবিন্দ কেজরিওয়াল বলি বা অখিলেশ বলি, কেউই নেই, তার ধারে কাছে কেউ নেই। 2022 সালের পর থেকে রাহুলের জনপ্রিয়তা বেড়েছে আমরা জানি, কিন্তু এই যে রাহুলের পালে দমকা হাওয়ার ঝড়, সেটা কখন লাগলো? সেটা লাগলো ভারত জোড়ো যাত্রার পর থেকে। বিরোধী শিবিরের অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী
তারা দৌড়ে তখন থেকেই পিছিয়ে পড়লেন। অন্যদের সঙ্গে যদি তুলনামূলক বিচার করা যায় তাহলে দেখা যাচ্ছে 2022 সালে তাকে যারা বিরোধী নেতা হিসেবে গ্রহণ করেছিলেন তার চেয়ে 2024 সালে তা এক লাফে অনেকখানি বেড়ে গিয়েছে। তখন ছিল 21%, এখন সেটা হয়েছে 32%। আর মমতার গ্রহণযোগ্যতা 2022-এ ছিল 17%। হ্যাঁ, অতখানি। আর সেটা 2024-এ নেমে এসেছে মাত্র 7%। তাও তো এই আরজিকর কাণ্ডের পরে এই সমীক্ষা হয়নি। এই সমীক্ষা যদি হতো তাহলে দেখা যেত আরো কমে গিয়েছে। রাহুলের থেকে অনেক অনেক পেছনে রয়েছেন অন্যরাও। যেটা আমি বললাম, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখন অনেক বেশি, কিন্তু কোথায় একটা মজার ব্যাপার ঘটছে যে মোদীর জনপ্রিয়তায় ঘাটতি হচ্ছে আর রাহুলের যে জনপ্রিয়তা সেটা বাড়ছে। মমতা নিজের যে উত্থানের কথা ভেবেছিলেন তা এখন আর ভাবার জায়গায় তিনি থাকছেন না। এই সময় জাতীয় রাজনৈতিক সমীকরণের দিকে তাকালে একটা অন্য ছবিও ধরা পড়ছে। সেটা তার মসনদের স্থায়িত্বের দিকে তাকালে একটু স্বস্তির কারণ। মানে রাজনৈতিক অলিম্পিকে আরো একটা কথা ঘুরে বেড়াচ্ছে, একটু ব্যাখ্যা করে বলা যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখে যতই আত্মবিশ্বাসের হাসি ঝুলিয়ে রাখুন, তারা বুঝে গিয়েছেন যৌথ পরিবার টিকিয়ে রাখা আর দড়ির ওপর হাঁটা একই রকম কঠিন। এর আগে মোদী একলা দেশ চালিয়েছেন, ছড়ি ঘুরিয়েছেন, তার রাজরথ গড়গড়িয়ে চলেছে। তিনি তখন নোটবন্দি করেছেন, 370 চালু করেছেন, রাম মন্দিরে ঋত্বিক হয়েছেন, কেউ টু শব্দটি করেনি। আর এবারে নতুন ভাবে রাজ্যপাট সামলাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। লেটারাল এন্ট্রি করাতে গেলেন, শরিকরা বেঁকে বসল, বললেন সংরক্ষণের শর্ত মানা হয়নি, সঙ্গে সঙ্গে নোটিশ বাতিল করতে হলো। ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিলেন, সংসদে নিয়ে আসা হলো, শরিকরা বলে দিল অত তাড়াহুড়ো করে চলবে না, বিল পাস হবে না, ব্যাস পিছিয়ে গেল। নতুন তথ্য সম্প্রচার বিল, তারও একই দশা হলো। এইভাবে শরিকদের কাছে নতজানু হয়ে কাজ করা তো মোদী সরকারের অভ্যেস নেই। এবার আবার সামনে 3 রাজ্যের নির্বাচন। হরিয়ানার নির্বাচন নিয়ে বিজেপি ধরেই নিয়েছে এই রাজ্য তাদের হাতছাড়া হবে। মহারাষ্ট্র যদি ফসকে যায় তাহলে তো একে মা মনসা তাই ধুনো গন্ধ। শরিকদের চাপ আরো বাড়বে। যদি পাশে নতুন শরিক বা বন্ধু না পাওয়া যায় তাহলে মোদীর উচ্চতাই তো খাটো হয়ে যাবে। আমি 56 ইঞ্চির কথা বলছি না, সে তো আগেই খাটো হয়েছে। কে রইল বাকি? নীতিশ কুমার বা অন্যদিকে চন্দ্রবাবু নাইডু কখন যে কি শর্ত দেবেন তাই ভেবেই মোদী রাত্রের ঘুম গেছে। ডিএমকের স্টালিন আর এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের চটিয়ে বেশি লাভ আছে কি মোদী সরকারের? কখন যে কে কোন কাজে আসেন তাকে কেউ বলতে পারে? মোদী শাহ জুটি জানেন মমতাকে নরমে গরমে রাখাই শ্রেয়। বঙ্গ বিজেপি চিৎকার করুক, মাঠে নামুক, মিছিল করুক, মামলা করুক, তার বেশি কিছু করতে পারবে না। সাম্প্রতিক যে সমীক্ষার কথা বললাম তাতে আরো একটা জিনিস দেখা গিয়েছে। দেখা যাচ্ছে বাংলায় বিজেপির অবস্থা আরো করুণ হয়েছে, আরো অবনতি হয়েছে তাদের। এখন যদি ভোট হয় তাহলে বঙ্গ বিজেপি আরো আসন কম পাবে, অন্তত সমীক্ষাতে তাই দেখা যাচ্ছে। কাজেই মমতা সরকারকে যদি জোর করে ভেঙে দেওয়াও হয়, শুভেন্দু বা সুকান্তর পক্ষে এই রাজ্য অধিকার করা অসম্ভব। তখন তারা বোধহয় আরোই হাওয়া হয়ে যাবে। অতএব মমতার রাত্রের ঘুম আপাতত বিঘ্নিত হলেও রাজ্য তার কাছেই থাকবে, অন্তত যা হিসেব তাই দেখে মনে হচ্ছে। মানে মোদী বা শাহ সেরকম ভাবে তাকে ঘাঁটাতে চাইবেন না। আর মমতাকে এই হিসেব করছেন না, অবশ্যই করছেন। কাজেই বাংলায় সার্কাসের ট্র্যাপিজের খেলা চলতে থাকবে আর আমরা বাঙালিরা সেটা উপভোগ করতে থাকবো। এই চলবে এখন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। আর আবার যেটা বললাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং
নোটিফিকেশন এই যে বেলটা অন করে দেবেন। নমস্কার।